পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার ৪৪ লাখ টাকার এফডিআর, মিলেছে নগদ অর্থ, লকার জব্দ। প্রতারণা মামলায় শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার, তার বিরুদ্ধে বাজার সিন্ডিকেটের অভিযোগও রয়েছে। চীন ও ভারতের দখলে থাকা পোশাকের অর্ডার আসছে বাংলাদেশে। বিদেশি ব্র্যান্ডের সাথে নতুন করে দর কষাকষি করছেন উদ্যোক্তারা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার। সেনা কল্যাণ ভবনের ওই শাখায় তার নামে নিবন্ধিত লকারের নম্বর ১২৮। এর দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে, ব্যাংকের কাছে আরেকটি। সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তার বোন শেখ রেহানার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করেছে গোয়েন্দা সেল। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংকে চিঠি দেওয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়। পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। ধারণা করা হচ্ছে ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল ও অলংকার থাকতে পারে। আইনগত প্রক্রিয়া অবলম্বন করে খুলতে হবে, কারণ চাবি তো শেখ হাসিনার কাছে আর ব্যাংকের কাছে। ব্যাংক যদি নিজে খুলে ওনার অনুপস্থিতি ছাড়া, এটা তো বেআইনি হবে। একটা লকার পেয়েছি, ওখানে টাকাও পেয়েছি। তার নিজের নামে ১২ লাখ টাকার এফডিআর আর তার বোনের সাথে যৌথ অ্যাকাউন্টে সেভিংসে পেয়েছে ৪৪ লক্ষ টাকা। শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতল মোড় থেকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আকিজ গ্রুপের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জিএম তোফায়েল হোসেন বাদী হয়ে মডেল থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর আগেও ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। আব্দুর রশিদ কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের মালিক। তার বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই, এই মুহূর্তে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, মামলার সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, তার বিরুদ্ধে আসলে ১৯টি মামলা রয়েছে, যার মধ্যে ১৯টি মামলার তার যে ওয়ারেন্টভুক্ত ১৯টি মামলা রয়েছে তার নামে। এইগুলোর মধ্যে আসলে ব্যাংকের যেসব ঋণ খেলাপি রয়েছে সেগুলো রয়েছে, বা প্রতারণার মামলা রয়েছে। এরকম দিয়ে ১৯টি মামলাতে তিনি কিন্তু ওয়ারেন্টভুক্ত আসামি। সে অবস্থায় তিনি এর আগে যে ২০২৪ সালে ১৬ নভেম্বর আটক হয়েছিল, তারপর থেকে তিনি কিন্তু আবার স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। আসলে তারপরে গতকালকে সন্ধ্যায় তাকে শহরের বটতল মোড় থেকে আসলে তাকে আটক করে কুষ্টিয়ার পুলিশ, এবং আটকের পরে তাকে আদালতে আজকে সকালে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত থেকে। তাকে কিন্তু এখন আমরা যেটা জানতে পেরেছি আদালত সূত্রে, তাকে কিন্তু কারাগারে পাঠানোর নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন, এবং তার কিন্তু আরও কয়েকটি আদালতে তিনি যাবেন, অর্থাৎ আরও যেসব মামলাগুলো রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেগুলো সেখানে ফেস করবেন, এবং বিজ্ঞ বিচারকরা যারা আছেন তারা আসলে তার বিষয়ে সিদ্ধান্ত দিবেন। এবং আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা ইতিমধ্যেই দিয়েছেন, এবং তিনি কখন গেছেন, আসলে এখনো ভেতরে আছেন কিনা এই ব্যাপারটি আসলে এখনো নিশ্চিত করতে পারেন না। তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই যে কার্যক্রম শেষ হবে, অর্থাৎ 4:30, 4:30 বা 5টা নাগাদ, তারপরে কিন্তু তাকে আসামি যারা থাকে আসলে কারাগারে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এখানে
একটি বিষয় যেটা বলে রাখি, আসলে চাল সিন্ডিকেটের বিগত সরকারের আমলের থেকে যে তিনি যে প্রভাবটা খাটিয়েছেন এবং চালের বাজার নিয়ন্ত্রণে সারা দেশব্যাপী তিনি যে নিয়ন্ত্রণ করতেন, আসলে সেটা একটা বড় অভিযোগ ছিল। এবং তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে প্রতারণা করেছেন, অর্থাৎ চেকের মাধ্যমে বা আর্থিক যে বিষয়গুলো রয়েছে, বেশ কয়েকটি ব্যাংক, দু একটি ব্যাংক না, অনেকগুলো ব্যাংকের সঙ্গে তিনি ঋণ খেলাপির যে মামলা রয়েছে সেগুলো রয়েছে। এত কিছু মাথায় নিয়েও কিন্তু তিনি তার ব্যবসাটি এখনও কিন্তু পরিচালনা করছেন এবং তার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত তার বিষয়টিও কিন্তু আমরা সেই বিষয়টিও আসে এবং মাঝে মধ্যে সেই খবরগুলো আছে। এবং তিনি যে নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেট, এখনও কিন্তু তিনি সেই যে শপথে রয়েছেন, বাংলাদেশ অটো মেজর যে হাস্টিং মিল মালিক সমিতির যে সভাপতি রয়েছে, তিনি কিন্তু এখনও সে পদে রয়েছেন। এবং এখানকার যেসব চালের বাজার যারা নিয়ন্ত্রণ করে, এখনও কিন্তু তার মাধ্যমে কিন্তু অনেক কিছু এখনও সংগঠিত হয়ে থাকে। আসলে এই সব মিলিয়ে তার বিরুদ্ধে যে সব মামলাগুলো রয়েছে এবং ওয়ারেন্ট রয়েছে, সেগুলোর বিষয়ে পুলিশ কিন্তু তৎপর রয়েছে। আমরা পুলিশের সাথেও কথা বলেছি এবং তাকে এখন এই আদালত থেকে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। শাওন। রুহুল আমিন বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। চীন ও ভারতের দখলে থাকা পোশাকের অনেক অর্ডার এখন আসছে বাংলাদেশে। কম দামে পণ্য তৈরি কমাচ্ছে ভিয়েতনামও। ফলে নতুন মার্কিন শুল্ক আরোপের পরও ঝুঁকিতে নেই বাংলাদেশ, এমন দাবি শিল্প মালিকদের। জানালেন, বিদেশি ব্র্যান্ডের সাথে নতুন করে দর কষাকষি চলছে, তবে ব্যবসায়ীদের হাওয়ায় না ভেসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিতে নজর রাখার তাগিদ বিশ্লেষকদের। বিদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ছিল অনেকটা বিনা মেঘে বজ্রপাত, যার প্রভাব এসে পড়ে বাংলাদেশেও। কেননা দেশটি বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা, প্রতি বছর কিনে নেয় 8 থেকে 9 বিলিয়ন ডলারের পণ্য। তাই প্রথম দফায় ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক আরোপ নিয়ে বিপদেই পড়েন দেশীয় উদ্যোক্তারা। পরে অবশ্য সরকারের তৎপরতায় তা 20 ভাগে নেমে আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% আর চীনা পণ্যের উপর 30% শুল্ক আরোপ করেছে। আর তাতেই নড়েচড়ে বসেছেন বাংলাদেশের শিল্প মালিকরা। ধারণা করা হচ্ছে এতে বিদেশি ক্রেতারা বিকল্প হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকবেন। এরই মধ্যে যোগাযোগ বেড়েছে মার্কিন ক্রেতাদের সাথে, এসেছে কিছু অর্ডারও। এভাবে চললে বাড়তি 2 বিলিয়ন ডলারের বাজার পেতে পারে বাংলাদেশ। চায়না রপ্তানি থেকে সরে যাচ্ছে, ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ। তো ফলে এখান থেকে যে অর্ডারগুলি বের হয়ে যাবে চায়না থেকে, সেটা যাবে কোথায়? ভিয়েতনামের তো ওইটা নেওয়ার ক্যাপাসিটি নেই, তো অটোমেটিক্যালি এটা বাংলাদেশে আসবেই। বৈশ্বিক জরিপ বলছে 32% প্রতিষ্ঠান এখন চায়না +1 কৌশলে যাচ্ছে, অর্থাৎ তারা কেবল চীনে নয়, উৎপাদন ও আমদানির কেন্দ্র স্থাপন করছে অন্যান্য দেশে। এক্ষেত্রে নন অ্যালাই দেশগুলো হবে সেরা জায়গা, যার অন্যতম বাংলাদেশ। তবে অর্থনীতিবিদরা বলছেন, হঠাৎ অর্ডার বৃদ্ধির ধাক্কা সামালের প্রস্তুতি নেই বাংলাদেশের। এর পাশাপাশি কমপ্লায়েন্স, শ্রম অধিকার, পরিবেশ বান্ধব উৎপাদন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও নতুন চাপ আসবে। আমি হয়তো যুক্তরাষ্ট্রের সাথে আমার ট্রেডে আমি সারপ্লাস আছি, ও হয়তো নেগেটিভ আছে, কিন্তু আপনি চিন্তা করেন যে আমার বাংলাদেশের সাথে ভারতের বা বাংলাদেশের সাথে চায়নার তো একটা বড় দ্বিপাক্ষিক আমার ট্রেড গ্যাপ আছে, আমি কম রপ্তানি করতে পারি। আমি মনে করি যে এই বিষয়টাকে সামনে এনে যুক্তরাষ্ট্র আর একটু বড় পরিসরের দর কষাকষির ভিতরে বিভিন্ন দেশের সাথে গেছে, সেইটাই তাদের মূল উদ্দেশ্য। মার্কিন বাজারে শুল্ক 15% নামাতে এরই মধ্যে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাজারে আসছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন সিরিজের নতুন 4টি মডেল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উন্মোচিত হয় আইফোন 17, 17 প্রো, প্রো ম্যাক্স এবং এয়ার। আগের মডেলের তুলনায় নতুন ফোনগুলোর ডিসপ্লে বড় হবে আকারে, উন্নত হবে ক্যামেরার মান, আরও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্বিগুণ হবে স্টোরেজ। আগের প্রজন্মগুলোর 256 গিগাবাইটের বদলে যা হবে 512 গিগাবাইট। আইফোন 17-এর দাম ধরা হয়েছে $799, আইফোন 17 প্রো এর জন্য $1100 এবং প্রো ম্যাক্সের জন্য গুনতে হবে $1200। আইফোন এয়ারের মূল্য ধরা হয়েছে $1000। 4টি মডেলই 19 সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বাজারে। নতুন লাইন আপের এয়ার মডেলটি হবে আলট্রা স্লিম। এছাড়াও অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস প্রো এর নতুন মডেল উন্মোচন করেছে অ্যাপল।
আইফোন এয়ার হচ্ছে গেম চেঞ্জার। যারা পাতলা এবং হালকা ডিজাইনে ভালো পারফরমেন্স চান তাদের জন্য ডিজাইন করা হয়েছে এই ফোন। এই নতুন আইফোনের লাইন আপ সর্বকালের সবচেয়ে বড় অগ্রগতির নিদর্শন। এতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে নানাভাবে সমৃদ্ধ করবে। কাঁচা পাট রপ্তানি করতে গেলে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। বিদ্যমান রপ্তানি নীতি 2024 থেকে 27 এই শর্ত সাপেক্ষে পণ্য রপ্তানির একটি তালিকা রয়েছে। এই তালিকায় কাঁচা পাট ছিল না এতদিন। রপ্তানি নীতি সংশোধন করে পরিপত্রে শর্তযুক্ত পণ্য তালিকার 19 নম্বর ক্রমিকে কাঁচা পাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার জন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন গত 25 আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কাছে যৌথভাবে একটি আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্তটি নিয়েছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি হয়েছে 10 লাখ বেল। আবেদনে বলা হয়েছে বর্তমানে পাটের ভরা মৌসুমে প্রতি মণ পাটের দাম 3,800 টাকা থেকে 4,000 টাকা, অথচ আগের বছরগুলোতে প্রতি মণ পাটের দাম ছিল সর্বোচ্চ 3,200 টাকা। পাট শিল্পে অন্যতম কাঁচামাল কাঁচা পাট। এই কাঁচা পাটের অভাবে কারখানাগুলো প্রতি বছর ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের কার্যক্রম স্বাভাবিক রাখতে পারে না। মাঝখানে সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। দেশের হাওর অঞ্চলগুলো একসময় ছিল মাছের ভাণ্ডার, তবে সেই দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে। হাওরগুলোতে কমছে মাছের উৎপাদন, আর এর পেছনে থাকা কারণগুলোর বেশিরভাগই মানবসৃষ্ট। অপরিকল্পিত উন্নয়ন, কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সহ নানা কারণে নষ্ট হচ্ছে মাছের আবাসস্থল। বিলুপ্তির পথে একের পর এক দেশি মাছের প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজন প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। দেশের 7টি জেলায় 20 লাখ হেক্টর জমিতে বিস্তৃত হাওর অঞ্চল। হাওর পাড়েই বসে এমন বাজার, দেখা মিলে দেশি প্রজাতির সব মাছ। সারা রাত মাছ ধরে নৌকায় করে জেলেরা আসেন বাজারে, কিন্তু জেলেদের মুখে নেই তৃপ্তির হাসি, কেননা উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। ফাড়ি বান দিয়ে মাছ আটকায়া চাষিয়ে, এরপরে হিসার সময় বিষ দিয়ে ডিমগুলা ফোন তো মারেলা। চাইনা জাল বাইরেছে, এই চাইনা জালটাও ক্ষতিকর বেশি আমাদের। ডিম যখন নষ্ট হয়ে যায় তখন আর ডিম ছাড়তে না, মাছ নষ্ট হয়ে যায়, মাছ কমে যায়। ইজারা দেওয়ার সময় বিষ বা কেমিক্যাল ব্যবহার নিষিদ্ধ করে প্রশাসনের সাথে চুক্তি হয়, কিন্তু বাস্তবে মানা হয় না কেন, জানতে চাই মৎস্য কর্মকর্তার কাছে। আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি, যে যাতে তারা নিষিদ্ধ জালের ব্যবহার থেকে বিরত থাকে। হাওরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প যেমন অল ওয়েদার সড়ক নির্মাণে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করলেও স্বাভাবিক জল প্রবাহ ব্যাহত করছে, তাই কমে গেছে মাছের ডিম পাড়ার জায়গা। এর সাথে দূষণ মিলে কমেছে উৎপাদন। গবেষকরা বলছেন 10 বছর আগেও হাওর অঞ্চল থেকে বছরে প্রায় 5,30,000 মেট্রিক টন মাছ আহরণ করা হতো, অথচ এখন নেমে এসেছে মাত্র 1,25,000 টনে। এখানে অপরিকল্পিতভাবে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যার ফলে মাছের যে মাইগ্রেশন চলাচল এটা বাধাগ্রস্ত হচ্ছে। শুকনা মৌসুমে ধান খেতে ব্যবহার হওয়া মাত্রা অতিরিক্ত কীটনাশক, যা বড় ধরনের হুমকিতে ফেলেছে মাছের প্রজনন ব্যবস্থায়। এভাবে চলতে থাকলে দেশি প্রজাতি বিলুপ্তির মুখে পড়বে, বলছেন এই কর্মকর্তা। আমাদের যদি হাওর অঞ্চলে ডেডিকেটেড একটা গবেষণার কেন্দ্র থাকে, তাহলে কিন্তু আরও নিবিড়ভাবে গবেষণা করা যাবে এবং সরকারকে পরামর্শ প্রদান করা যাবে। হাওরের মাছ শুধু জেলেদের জীবিকার উৎস নয়, দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই পরিকল্পিত উন্নয়ন ও সচেতনতার মাধ্যমে সংকট মোকাবেলা করা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক জলাশয়ের সম্ভার বলা হয় হাওর এলাকাকে, আর এখানেই 150টি অভয় আশ্রম করা হয়েছে মাছেদের সুরক্ষায়। অর্থাৎ মাছ কতটুকু অনিরাপদ। আরেকটি উদাহরণ দেয়া যাক, যেখানে 143 প্রজাতির মাছ পাওয়া যেত, সেখানে এখন পাওয়া যাচ্ছে 70 থেকে 75টি প্রজাতির মাছ। হাওর ধ্বংসের দায় এড়াতে পারে না সরকার, প্রয়োজন এখনই কার্যকরী উদ্যোগ, বলছেন ভুক্তভোগীরা।
হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নানা টানাপোড়েনের পর আবারও ভারতের সাথে শুল্ক হার নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের ভালো বন্ধু আখ্যা দেন তিনি। জানান কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক ইস্যুতে মোদীর সাথে আলোচনায় বসতে চান তিনি। এতে দুদেশের মধ্যে বাণিজ্যিক বাধা দূর হবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে বুধবার ট্রাম্পের পোস্টের উত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়াদিল্লি। এতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পণ্যবাহী জাহাজ নোঙরের সময় সাগরে পড়ে গেল 50টিরও বেশি কন্টেইনার। যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া উপকূলে হয়েছে এই ঘটনা। মঙ্গলবার লং বিচ বন্দরে পৌঁছয় পর্তুগালের পতাকাবাহী জাহাজ মিসিসিপি। টার্মিনালের ঘাটে ফেরানোর সময় হয় বিপত্তি, পড়ে যায় একের পর এক কন্টেইনার। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কন্টেইনারগুলো উত্তোলনের জন্য কাজ চলছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে টার্মিনালের কার্গো থেকে মালামাল ওঠানামা বন্ধ রাখা হয়েছে। চীনের ইয়ান্তিহান বন্দর থেকে লং বিচে এসেছে জাহাজটি। আর এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন।